আমি যখন ৪ মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়, তাও ৩ মাসে ৩টা। তালাকের নোটিশ দেওয়ার পর সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, সামনাসামনি বসে কথা বলার জন্য। তার পরিবারের কাছে গিয়েছি, তার আত্মীয় স্বজনের কাছে গিয়েছি। তখন আমাকে কেউ পাত্তা দেয়নি, সবাই অবহেলা করেছে। অবহেলা করারই কথা, কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না, তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে? ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট করেনি, কারণ দোষটা আমাদের। ওই যে ৫ বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে, আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে আমাকে ডিভোর্স দিবে। তবে একটা কথা আজকে আমি বলবো, কেউ আমাকে আর আটকানোর নাই। আমি যখন প্রথম তার সাথে বিয়ে করে তার বাসায় গিয়েছিলাম, তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল। তারা দুইজনই আমাকে একদমই পছন্দ করতো না। বিয়ের পর দিন থেকে একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি। আর এই ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম, তখন বলতো রিলেশন করে বিয়ে করেছি, টুকিটাকি একটু শুনতে হবে, তুমি একটু মানিয়ে নিও। আমার স্বামী চাকরির পারপাসে সে একটু দূরে থাকতো, আর আমি বাসায় থাকতাম আমার শাশুড়ি ভাবির সাথে। আর আমার ভাসুরও থাকতো না। ওই যে দুইজনের কাজ, সব কাজই আমার করে দেওয়া লাগতো। আমার ভাবির 2টা বাচ্চা ছিল, এই বাচ্চার অজুহাত দিয়েই কোনো কাজ করতে পারবে না, অথচ এতদিন কিন্তু সে সব কাজ করে আসছে। সব কাজগুলাই আমাকে দিয়েই করাতো। সাথে তো আমার শাশুড়ি আছে, প্রেম করে বিয়ে করেছি, বাসা থেকে আমাকে কিছু দেয়নি। এটা পারি না, ওইটা পারি না। ডেইলি 3 বেলা রান্না করে খাওয়ানো, তার জামা কাপড় ধোয়া, তার হাত পা টিপা, মানে এক প্রকার যত কাজ ছিল সবই আমি ওই বাসার করতাম। এত কাজ করার পরও আমার স্বামী যখন বাসায় আসতো তখন বলতো আমি কিছুই করি না, তাদের সাথে মুখে মুখে তর্ক করি, কোনো কাজ করতে বললে আমি একদমই করতে চাই না। আর সব থেকে একটা খারাপ জিনিস কি জানেন, তাদের বাসায় কিন্তু একটা কাজের লোকও ছিল। আমি আসার পর থেকে কাজের লোকটাকেও বাদ করে দিয়েছে। আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছিল। সে বুঝতো যে তার ভাবি আর তার আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করে। ওই যে সব সময় তার ভাবি আর আম্মার সাপোর্টে থাকতো যে না, এখানে থাকতে হলে তার ভাবি আর আম্মার কথা মেনে চলতে হবে। কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি যে যেহেতু তুমি একটা চাকরি করো, তুমি একটা রুম নিয়ে থাকো, আর ওইখানে আমাকেও নিয়ে যাও। সপ্তাহে একদিন আসবো, আমি আম্মার সাথে দেখা করব, আম্মার সব কাজ করে দিয়ে যাব, এতে করে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে। তার এক কথাই না, তার মা ভাবি সেবা করতে হবে, তোমার এখানেই থাকতে হবে, থাকলে থাকো, না থাকলে তুমি চলে যেতে পারো। এই কথা আমাদের ভিতরে বহুবার হয়েছে। এর মাঝেই বিয়ের কয়েক মাস পরই আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হলেও কি হয়েছে, প্রতিনিয়ত আমার যে কাজগুলো সেগুলো আমারই করা লাগতো। আর এই কাজ করতে করতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার কাছে তেমন কিছুই মনে হতো না। 3-4 মাস আমি ভালো মতো কাজ করতে পারলেও প্রেগনেন্সির 4-5 মাসে এসে আমি একদমই ভারী কাজ করতে পারতেছিলাম না, বারবার অসুস্থ হয়ে যাইতেছিলাম। তো এই অজুহাত দেখি আমার স্বামী আমাকে বলে যে তুমি তোমার বাবার বাড়ি থেকে বেরিয়ে এসো কতদিন। আর বাবার বাড়ি পাঠানোর 1 সপ্তাহ পরেই আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়। আর কি কারণ জানতে চাইলে কোনো কারণই আমাকে বলেনি। তার সাথেও আমার সামনাসামনি কখনো দেখা হয়নি, মানে সে দেখা করতে চায়নি। আমার শ্বশুর শাশুড়ি বা আমার ভাবি ভাসুর, তারাও আমার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ রাখেনি। আমি যদিও গিয়েছিলাম, যাওয়ার পরে তারা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। জানেন আপু, তখন আমার হাতে চলার মতো একটা টাকাও ছিল না। যদিও আমি অনেক লেখাপড়া করেছি, কিন্তু আমি কোনো জব করতাম না। এই অবস্থায় আমার ফ্যামিলি থেকে অনেকবার বলেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার, কিন্তু আমি কখনোই রাজি হইনি। কারণ যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে কখনো বেঁধে রাখা যায় না। আর এমন তো না আমরা অচেনা। 5টা বছর সম্পর্ক করে আমরা বিয়ে করেছি। শুরু হয় আমার জীবনের নতুন এক অধ্যায়। আর এই প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামীকে যে কতবার দেখতে মন চাইতো জানেন না আপু। আমার স্বামীর কাছে যেতে ইচ্ছে করতো, কিন্তু সেই স্বামী আমাকে ঠকিয়ে দিল। আমার সন্তান পেটে নিয়ে আমার বাবার বাড়ির লোকসহ পাড়া প্রতিবেশী সবাই অনেক কটু কথা শুনিয়েছে আপু। আমি জানেন ভাত খেতে খেতে কান্না করে দিতাম। আর এই কষ্টটা না আপু আমি কাউকে বোঝাতে পারতাম না, কেউ আমাকে বুঝতেও না। অবশেষে অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম। অবশ্য আমার মেয়ের মুখ দেখার পর আমার বাবা মা সবার মনটা একটু নরম হয়ে যায়। তারা আমাকে খুব ভালোবাসে। তখন আমার সন্তানের দেখাশোনা আমার মাই করতো। এর মাঝে আমি একটা সরকারি জবও পাই। আমার ছোট বাচ্চাটাকে আমি আমার মায়ের কাছে রেখে আমি তখন চাকরি করতাম। আর আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে। আর আমার মা না থাকলে হয়তো বা আমার জব করাটা হতো না। আমি আমার মেয়েকে ঠিকমতো মানুষও করতে পারতাম না। স্বামী নামের একজন মানুষ যে আমার জীবনে ছিল সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এতগুলো বছর যে কোনো দিনও আমার মেয়ের খোঁজ খবর নেয়নি, তার পরিবারও কখনো আমার মেয়েকে দেখতে আসেনি। এতদিনে তাকে আমি ভুলে গিয়েছি। তার মানে এই না যে আমি নতুন করে অন্য জায়গায় অন্য কোনো পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি।
তবে আমার প্রাক্তন যে স্বামী ছিলেন, গত 3 দিন আগে ওই মানুষটা আমার মায়ের নাম্বারে কল দিয়ে সে জানিয়েছে সে বাংলাদেশে এসেছে, সে আবার আমাকে নিতে চায়, সে তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে। মার মুখ থেকে এসব কথা শোনার পর আমার বড্ড হাসি পেয়েছে। আমি মাকে সরাসরি না করে দিয়েছি, কারণ আমার জীবনটা কোনো ছেলে খেলা নয় যে যখন যা ইচ্ছা তাই করবে। একজন নারী তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম করে, ভালোবাসা দেখায়, উদারতা দেখায়। সব কিছুর ঊর্ধ্বে যখন সেই নারীটাকে আঘাত করা হয়, ঠকানো হয়, আর এইসব আঘাত পেয়ে যখন ওই মেয়েটা সংসারের মায়া ভুলে যায়, তখন সে কতটা কঠিন হতে পারে হয়তোবা এই সমাজের জানা নেই।